ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজি 2014 সালে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলিতে তিনি যে ভাষণটি দিয়েছিলেন, পরম সম্মানীয় সভাপতি মহোদয় এবং বিশিষ্ট প্রতিনিধিগণ, আমি প্রথমেই জাতিসংঘের 69তম অধিবেশনের সভাপতি হিসাবে নির্বাচিত হওয়ায় আপনাকে অভিনন্দন জানাই। ভারতের প্রধানমন্ত্রী হিসাবে প্রথমবার আপনাদের সামনে ভাষণ প্রদান করা প্রকৃতই সম্মানের। আমি এখানে ভারতের জনগণের আশা আকাঙ্ক্ষার এক সচেতন প্রতিভূরূপে দণ্ডায়মান। পাশাপাশি 1.25 বিলিয়ন মানুষের কাছ থেকে বিশ্বের প্রত্যাশা বিষয়ে ওয়াকিবহাল। ভারত এমন একটি দেশ যার জনসংখ্যা সমগ্র বিশ্বের 1/6। উল্লেখযোগ্যভাবে এই দেশ অর্থনৈতিক ও সামাজিক রূপান্তরের মধ্য দিয়ে এগিয়ে চলেছে, ইতিহাসে যা বিরল। প্রত্যেক জাতির বিশ্বভাবনা আকার পায় তার সভ্যতা ও দর্শনের ঐতিহ্য অনুসারী হয়ে। প্রাচীন ভারতের প্রজ্ঞা সমগ্র বিশ্বকে একটি পরিবার হিসাবে দেখে থাকে। মুক্ত ভাবনা, বৈচিত্র্য, সহাবস্থান এবং সহযোগিতার ঐতিহ্য থেকে এটি প্রতিফলিত হয়। আর এই কারণেই ভারত শুধুমাত্র নিজের স্বার্থের কথা বলে না, সঠিক বিচার, সম্মান, সুযোগ ও সমৃদ্ধপূর্ণ বিশ্বের প্রত্যাশা করে থাকে। এর কারণ এটাও যে সেই অনাদিকাল থেকে প্রবাহমান চিন্তাস্রোতের অংশীদার ভারতের বহুপাক্ষিকতাবাদের উপর অটল বিশ্বাস। আজ আমি এখানে দাঁড়িয়ে আছি এই মহান সভায় যেসব আশাসমূহ প্রথিত হয়েছে সেগুলো সম্পর্কে সচেতন হয়ে। আমি সেই পবিত্র বিশ্বাসে বশবর্তী যা আমাদের এখানে একত্র করেছে। এক অসাধারণ দৃষ্টিভঙ্গি এবং একসঙ্গে লক্ষ্য পূরণের যাত্রায় বিশ্বাস আমাদের একত্রিত করেছে শান্তি ও নিরাপত্তা বৃদ্ধিতে, প্রতিটি মানুষের অধিকার ও অর্থনৈতিক উন্নয়ন প্রতিষ্ঠার এই সংঘ নির্মাণে। 51টি দেশ দিয়ে যার সূচনা, আজ এই ভবনে 193টি সার্বভৌম পতাকা উড্ডীন। প্রতিটি জাতি স্বাধীনতায় যারা জন্মগতভাবে উদ্দীপ্ত, তারা এখানে একই বিশ্বাস ও আশায় সম্পৃক্ত একটি সার্বজনীন স্থান নির্মাণে প্রয়াসী। বিগত 6 দশকে আমরা যুদ্ধ অবসান, সংঘর্ষের প্রতিরোধ, শান্তি রক্ষা, ক্ষুধার্তর মুখে অন্ন তুলে দেওয়া, নিজ গ্রহ রক্ষার্থে সংগ্রাম ও শিশুদের জন্য সুযোগ তৈরি ইত্যাদি বিষয়ে লক্ষ্য পূরণ করেছি। সেই 1948 সাল থেকে শুরু করে 69তম শান্তিরক্ষা কার্যক্রমের ক্ষণে দাঁড়িয়ে বলতে হয়, শান্তির প্রতীক নীল শিরস্থান যথার্থ অর্জন করেছে। আজ সারা বিশ্বে গণতন্ত্রের দামামা বেজে উঠেছে। এর থেকে দক্ষিণ এশিয়াও বাদ যায়নি। আফগানিস্তানের গণতন্ত্র রূপান্তর এক ঐতিহাসিক ঘটনা। সঙ্গে সঙ্গে একতার প্রতিধ্বনি ঘটেছে। আফগানরা এই মনোবাসনা প্রদর্শন করেছে যে হিংসার ঊর্ধ্বে শান্তিপূর্ণ গণতান্ত্রিক ভবিষ্যৎ অপেক্ষারত তাদের জন্য। নেপাল হিংসার পথ অতিক্রম করে গণতন্ত্র শান্তির পথানুসারী হয়েছে। ভুটানে নবীন গণতন্ত্র ক্রমশ প্রস্ফুটিত হচ্ছে। পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকায় গণতন্ত্র নিজেদের ভাষা খুঁজে পেতে প্রয়াসী হয়েছে। এ বিষয়ে তিউনিসিয়ার সাফল্য এটা সম্ভব বলে আমাদের বিশ্বাস যোগাচ্ছে। আফ্রিকায় উন্নয়ন ও স্থায়িত্বের নতুন আলোড়ন ঘটাতে দেখা যাচ্ছে। শান্তি ও স্থিতিশীলতার জোরে এশিয়া এবং তার বাইরেও সমৃদ্ধির অভূতপূর্ব বিস্তার ঘটেছে।
লাতিন আমেরিকার মতো অসম্ভব সম্ভাবনাময় একটি মহাদেশ স্থিতিশীল ও সমৃদ্ধির যৌথ সাধনা একত্রিত হচ্ছে, যা বিশ্বের কাছে পরম ভরসা স্থল হয়ে দাঁড়াতে পারে। একটি জাতির ভাগ্য তার প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কযুক্ত। ভারত সবসময়ই উন্নয়নের স্বার্থে শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশে বিশ্বাসী। আর এই কারণেই আমার সরকার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা বৃদ্ধিতে সর্বাধিক অগ্রাধিকার প্রদান করেছে। এই প্রতিবেশীদের মধ্যে পাকিস্তানও রয়েছে। তাদের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধন দৃঢ় করতে সন্ত্রাসের ছায়ামুক্ত শান্তিপূর্ণ পরিবেশে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক আলোচনায় আমি প্রস্তুত। তবে আলোচনার উপযুক্ত পরিবেশ গড়ে তুলতে পাকিস্তানকে আন্তরিকভাবে দায়িত্বশীল হতে হবে। আমাদের দুই দেশের মধ্যে নানা ইস্যু বা সমস্যা সমাধানের পথ থেকে আমরা পথভ্রষ্ট হব যদি এই ফোরামে সমস্যাগুলো উত্থাপন করি। বরং তার বদলে আজ আমরা জম্মু কাশ্মীরে বন্যা কবলিত এলাকায় দুর্গত মানুষদের নিয়ে ভাবি। ভারতে বিশাল আকারে রিলিফের কাজ সংগঠিত করেছি। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে রিলিফে সহযোগিতারও প্রস্তাব দিয়েছি। ভারত উন্নয়নশীল বিশ্বের অংশ, কিন্তু আমরা সেই দেশের সঙ্গে আমাদের পরিমিত সম্পদ ভাগ করে নিতে প্রস্তুত, যাদের এই যথাসাধ্য সহায়তার প্রয়োজন আছে। এই সময়টি এক প্রবাহশীলতা ও পরিবর্তনের সময়। সাম্প্রতিক ইতিহাসে যে হারে উত্তেজনা ও অশান্তির প্রত্যক্ষ করছে বিশ্ব তা বিরল। কোনো বড় যুদ্ধের ঘটনা নেই, কিন্তু উত্তেজনা ও সংঘাত প্রচুর। প্রকৃত শান্তির অভাব সর্বত্র এবং অনিশ্চিত ভবিষ্যৎ। একটি সমন্বিত এশিয়া প্যাসিফিক অঞ্চল এখনও সমুদ্র নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, যা তাদের ভবিষ্যতের জন্য প্রাথমিক একটি বিষয়। ইউরোপ নতুন বিভাজনের ঝুঁকির মুখে। পশ্চিম এশিয়ায় চরমপন্থা ও গুরুতর মতবিরোধ উদ্বেগজনকভাবে বাড়ছে। আমাদের অঞ্চলে সন্ত্রাসবাদজনিত অস্থিতিশীলতার হুমকির সম্মুখীন হতে হচ্ছে। যুগল হুমকির মুখোমুখি আফ্রিকা, ক্রমবর্ধমান সন্ত্রাস ও স্বাস্থ্য সংকট। সন্ত্রাসবাদ নতুন আকার ও নামে আত্মপ্রকাশ ঘটাচ্ছে। ছোট বা বড়, উত্তর বা দক্ষিণ, পূর্ব বা পশ্চিমের, কোনো দেশ এই সন্ত্রাসের হুমকিহীন নয়। আমরা কি সত্যই এসব শক্তিগুলোর বিরুদ্ধে লড়াই করার জন্য সমন্বিত আন্তর্জাতিক প্রচেষ্টা চালাচ্ছি, নাকি এখনও আমাদের রাজনীতি, আমাদের বিভাজন, দেশের মধ্যে বৈষম্য, ভালো ও মন্দ, সন্ত্রাসবাদীর তফাৎ প্রভৃতিতে আটকে পড়ে রয়েছি? পশ্চিম এশিয়ায় সন্ত্রাসবাদের পুনরুত্থানের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের প্রচেষ্টাকে স্বাগত জানাই, যা কাছাকাছি ও দূরের দেশগুলোকে প্রভাবিত করেছে। এই অঞ্চলের সমস্ত দেশগুলির একটিতে সমর্থন যোগানো উচিত। অধুনা এমনকি সমুদ্র, মহাকাশ এবং সাইবার স্পেস সমৃদ্ধির নতুন হাতিয়ার হয়ে উঠেছে। এরা সংঘাতের এক নতুন মঞ্চ হয়ে উঠতে পারে। আজ আন্তর্জাতিক জোটবদ্ধতা, যেটিকে ভিত্তি করে সংযুক্ত রাষ্ট্রের প্রতিষ্ঠা ভীষণ প্রয়োজন। এত প্রয়োজন আগে কখনো হয়নি। আজ যখন আমরা পারস্পরিক নির্ভরশীল বিশ্বের কথা বলি, তখন প্রশ্ন ওঠে, আমরা কি জাতি হিসাবে অধিকতর ঐক্যবদ্ধ হয়েছি? আজ আমরা এখনও বিভিন্ন নম্বরের সঙ্গে বিভিন্ন জি এর কাজ করছি, কিন্তু এই জি এক বা জি অল উভয়ের সঙ্গে একত্রে আর কত কাজ করতে সমর্থ হব? একদিকে আমরা বলি আমাদের ভাগ্যসমূহ পরস্পর সংযুক্ত, অন্যদিকে আমরা এখনও শূন্য যোগ খেলার পরিপ্রেক্ষিতে চিন্তা করে থাকি। অন্যেরা যদি লাভ করে, আমি ক্ষতির জন্য দাঁড়াই। নিন্দুক হওয়া সহজ এবং এটা বলা সহজ যে কিছুরই পরিবর্তন হবে না, কিন্তু এটা যদি আমরা করি তাহলে দায়িত্ব এড়িয়ে যাওয়ার ঝুঁকি নিই। আমাদের সমষ্টিগত ভবিষ্যৎ বিপদের সম্মুখীন হয়। তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার মনোভাব গড়ে তোলা যাক। প্রথমত, প্রকৃত শান্তির জন্য কাজ করা যাক। কোনো একটি দেশ অথবা গোষ্ঠীবদ্ধ দেশসমূহ এই বিশ্বের গতিপথ নির্দেশ করতে পারে না। একটি প্রকৃত আন্তর্জাতিক অংশীদারিত্ব থাকতে হবে।
এটি কেবলমাত্র নৈতিক অবস্থান নয়, একটি প্রকৃত বাস্তবতা। আমাদের প্রয়োজন দেশগুলির মধ্যে প্রকৃত আলাপ আলোচনা চালানো ও সম্পর্ক নির্মাণের আবহ। আমি এই দার্শনিকতার ঐতিহ্য থেকে এসেছি, সেই প্রত্যয় থেকে এই কথা বলছি। আমাদের প্রচেষ্টা অবশ্যই শুরু হওয়া উচিত এই জাতিসংঘ থেকে। আমাদের অবশ্যই নিরাপত্তা পরিতোষ সহ জাতিসংঘের সংস্কার সাধন করতে হবে এবং একে আরও গণতান্ত্রিক অংশগ্রহণমূলক করে তুলতে হবে। যে প্রতিষ্ঠানগুলো 20 শতকের আবশ্যকতার প্রতিফলন ঘটায় সেগুলি একবিংশ শতকের জন্য কার্যকরী নয়। এতে অপ্রাসঙ্গিকতার সম্ভাবনা তৈরি হয় এবং আমরা ক্রমাগত অশান্তির মুখোমুখি হতে থাকব, যার মোকাবিলায় কেউ সক্ষম হবে না। আমাদের উচিত মত পার্থক্যসমূহ এক পাশে সরিয়ে রেখে সন্ত্রাসবাদ ও চরমপন্থা মোকাবিলায় একটি সমন্বিত আন্তর্জাতিক প্রচেষ্টা চালানো। এই প্রচেষ্টার প্রতীকী স্বরূপ আপনাকে অনুরোধ জানাই, কম্পারসেনশিপ কনভেনশন অফ ইন্টারন্যাশনাল টেররিজম বিষয়টি লাগু করুন। আমাদের মহাকাশ ও সাইবার স্পেসে শান্তি, স্থিতিশীলতা ও শৃঙ্খলা থাকার বিষয়টি নিশ্চিন্ত করতে হবে। আমাদের একসঙ্গে কাজ করে এটি নিশ্চিন্ত করতে হবে যেন সব দেশ আন্তর্জাতিক নিয়মবিধি মেনে চলে। জাতিসংঘের শান্তি রক্ষায় মহান কাজটি আমাদের শক্তিযুক্ত করা উচিত। সেনা সরবরাহকারী দেশগুলিকে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় নিয়োজিত করা উচিত আমাদের। বিশ্বব্যাপী নিরস্ত্রীকরণ ও অস্ত্রের অবিস্তার বিষয়ে আমাদের প্রচেষ্টা দ্বিগুণ করে তোলা যাক। দ্বিতীয়ত, আমরা অবশ্যই অধিকতর স্থায়ী ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব উন্নয়নের বিষয়টি দেখতে চাইব। বিশ্বায়ন উন্নয়নের নতুন মেরু উদ্ভাবন ঘটিয়েছে, সৃষ্টি করেছে নতুন শিল্পসমূহ এবং কর্মসংস্থানের উৎসগুলি। পাশাপাশি এই একই সময়ে কোটি কোটি মানুষের জীবনে এসেছে ঠেকেছে দরিদ্র ও চাহিদার সীমায়। বিশ্বজুড়ে অর্থনৈতিক ঝড়ে বহু দেশ নিজেদের টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছে। এমন কোনো সময় ছিল না যখন এটি পরিবর্তন সাধন এই সময়ের চেয়ে বেশি সম্ভব বলে মনে হয়েছে। প্রযুক্তিটি সম্ভব করেছে, এর ফলে ব্যয় হ্রাসও হয়েছে। আমরা এখন আর তথাকথিত প্রথাগত ব্যয়ের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল নই। আপনারা যদি দেখেন যে গতিতে ফেসবুক অথবা টুইটার সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে কিংবা সেল ফোনগুলি ছড়িয়ে পড়েছে, তাহলে সেই একই গতিতে উন্নয়ন ও ক্ষমতায়ন বিস্তারের ঘটনাটিও ঘটছে বলে বিশ্বাস করবেন। প্রতিটি দেশ অবশ্যই তার নিজস্ব জাতীয় পন্থায় ব্যবস্থা গ্রহণ করে চলবে। প্রত্যেক সরকারি অগ্রগতি ও উন্নয়নের পরিবেশ গড়ে তুলতে তার দায়িত্ব পালন করবে। সঙ্গে সঙ্গে আমাদের প্রকৃত আন্তর্জাতিক অংশীদারিত্ব প্রয়োজন। এক স্তরের অর্থ হলো নীতির অধিকতর উন্নয়ন সমন্বয়ের যেন আমাদের প্রচেষ্টাগুলি পারস্পরিকভাবে সহায়ক হয়ে ওঠে, ক্ষতিকারক নয়। এর অর্থ এটাও যে আন্তর্জাতিক বাণিজ্যে আমরা যখন চুক্তিবদ্ধ হই, পরস্পরের স্বার্থ ও আগ্রহ সমূহকে স্থান দিই। আমরা যখন বিশ্বের চাহিদার হারগুলি নিয়ে ভাবি, তখন দেখি 2.5 বিলিয়ন মানুষ প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা থেকে বঞ্চিত, 1.3 বিলিয়ন মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছায়নি, 1.1 বিলিয়ন মানুষ পানীয় জল প্রাপ্তি থেকে বঞ্চিত। এই ক্ষেত্রগুলিতে সরাসরি আরও ব্যাপক ও সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপ প্রয়োজন। ভারতে আমার উন্নয়ন সূচির সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো উপরোক্ত সমস্যাসমূহের একটি নির্দিষ্ট সময়ের ভিত্তির সমস্যার সমাধান সাধন এবং এইগুলিতে বিশেষভাবে জোর দেওয়া। দারিদ্র্য দূরীকরণের বিষয়টি নিশ্চিতভাবে 2015 পরবর্তী উন্নয়ন সূচিতে অন্তর্ভুক্ত থেকে যাবে এবং এটির দিকে পূর্ণ মনোযোগ আরোপ করতে হবে। তৃতীয়ত, আমাদের আরও বাসযোগ্য ও স্থিতিশীল বিশ্বের খোঁজে থাকতে হবে। এইসব ইস্যুগুলি নিয়ে নানা বিতর্ক কাগজপত্র রয়েছে, কিন্তু আমরা আমাদের চারিপাশে অনেক কিছু দেখছি যেগুলো সতর্ক করে দিচ্ছে আমাদের। আমরা বহু জিনিস দেখি না, অরণ্য, পশু পাখি, পরিচ্ছন্ন নদী ও হ্রদ এবং নীল আকাশ।
আমি 3টি জিনিস বলতে চাই। 1, চ্যালেঞ্জের মোকাবিলায় সৎ হতে হবে। সম্মিলিত কর্মের চমৎকার ভারসাম্য বিষয়ে বিশ্ব সম্মত হয়েছিল। সেখানে সাধারণ কিন্তু পৃথিগত দায়িত্বসমূহ বিদ্যমান। এটি ধারাবাহিক ক্রিয়াশীলতার ভিত্তি হওয়া উচিত। এর অর্থ এই যে উন্নয়নশীল দেশগুলি অবশ্যই অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে তাদের দায়বদ্ধতা পূরণ করবে। 2, জাতীয় পদক্ষেপ অপরিহার্য। প্রযুক্তি বহু জিনিস সম্ভব করে তুলেছে। আমাদের প্রয়োজন কল্পনা ও দায়বদ্ধতা। ভারত তার প্রযুক্তি ও সক্ষমতাসমূহ ভাগ করে নিতে প্রস্তুত। যেমন আমরা সার্ক দেশগুলোর জন্য বিনামূল্যে স্যাটেলাইট সুযোগ ঘোষণা করেছি। 3, আমাদের জীবনযাপনে পরিবর্তন ঘটাতে হবে। অব্যাহত শক্তি হলো সর্বাধিক পরিচ্ছন্ন শক্তি। বেপরোয়া ভোগের পথে না গিয়ে আমরা সমন্বয়ের উন্নয়ন, সমৃদ্ধি এবং সুস্থতা অর্জন করব। এর অর্থ এই নয় যে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। এর অর্থ হলো আমাদের অর্থনীতি ভিন্ন চরিত্র গ্রহণ করবে। যোগ হলো আমাদের পুরনো ঐতিহ্য, এক অমূল্য উপহার। আমাদের পক্ষে অর্থাৎ ভারতের প্রকৃতির প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, আধ্যাত্মিকতার অবিচ্ছেদ্য অঙ্গ। প্রকৃতির অনুগ্রহকে আমরা পবিত্র বলে বিবেচনা করি। যোগ মন ও দেহের, চিন্তা ও কর্মের সংযম ও পরিপূর্ণতার ঐক্য মূর্ত করে। মানুষ ও প্রকৃতির সমন্বয়ে স্বাস্থ্য ভালো থাকার সামগ্রিক বিষয়টি পরিস্ফুট করে তোলে। বিশ্ব প্রকৃতিও আত্মচেতনার সঙ্গে একাত্ম ঘটায়। আমাদের জীবনযাত্রায় পরিবর্তন ও সচেতনতার উদ্ভব ঘটিয়ে যোগ আবহাওয়া পরিবর্তনের বিষয়ে আমাদের সহায়তা করে। আসুন একটি আন্তর্জাতিক যোগ দিবসের ভাবনা স্থিত হয়। অবশেষে কথা বলি যে আমরা এক ঐতিহাসিক মুহূর্ত যাপন করছি। প্রতিটি বয়স তার চরিত্র বা বৈশিষ্ট্য দ্বারা সংজ্ঞায়িত হয় এবং প্রতিটি প্রজন্ম কিভাবে চ্যালেঞ্জ মোকাবিলায় একত্রিত হয়েছিল তা স্মরণ করা হয়। আমাদের চ্যালেঞ্জ মোকাবিলা করার দায়িত্ব এখন আমাদের। বরং এই বিষয়ে সর্বাধিক আলোচনা হয় এই মহান সভায়। পরবর্তী বছরের 70-এ পা দেব। আমাদের আত্মজিজ্ঞাসা এটাই হওয়া উচিত যে আমাদের 80 বা 100-র জন্য অপেক্ষা করা উচিত হবে কি না। আসুন আমরা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ হই। 2015 পরবর্তী উন্নয়ন সূচির অন্তর্ভুক্ত বিষয়গুলো পূরণ করে যাতে বিশ্ব জুড়ে আশা ও বিশ্বাসের বাতাবরণ তৈরি হয়। স্থিতিশীল বিশ্বের জন্য 2015কে উন্নয়ন প্রবাহ হিসাবে নির্মাণ করি। এটাই হোক একসঙ্গে নতুন যাত্রার সূচনা। ধন্যবাদ।